একটি গণ অভ্যুত্থান, একটি বিপ্লব, এরপর নতুন স্বপ্ন দেখা, মত প্রকাশের বাসনা, স্বাধীনভাবে ভোট দেওয়ার ইচ্ছে পূরণ, সবই তো হলো শান্তিপূর্ণভাবে। বাংলাদেশ এখন সাক্ষী হবে নতুন এক গণতান্ত্রিক যাত্রায়। নতুন সরকার কি পারবে হাজারো মানুষ যারা রক্ত ঢেলে দিয়েছে রাজপথে, তাদের রক্তের ঋণ শোধ করতে, তাদের স্বপ্ন পূরণ করতে, নাকি সবই চলবে ওই আগের মতো? এর সব কিছু নিয়ে আমরা কথা বলবো আজ। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের বিশেষ আয়োজন ২৬-এর সরকার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। আমাদের আজকের আলোচনার বিষয় ১৮০ দিনের বিশেষ কর্ম পরিকল্পনা। দর্শক, আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হবেন সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনসিপি, এবং সাংবাদিক, কলামিস্ট এবং অ্যাক্টিভিস্ট সাইদ আব্দুল্লাহ। সামনের ১৮০ দিনের কর্মপরিকল্পনা আমরা কথা বলতে চাই এই অনুষ্ঠানে, যে সামনের সরকার কেমন চলবে, সামনের বিরোধী দল কেমন চলতে পারে, এবং সামনের এজেন্ডা, চ্যালেঞ্জ এই সরকারের কি হতে পারে, কেমন যাবে বাংলাদেশ। আমাদের সাথে আজকে কথা বলতে অতিথি হিসেবে যাদের নাম একটু ইতিমধ্যে আমি বলেছি, সামান্তা শারমিন আছেন আমার সাথে, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, দুঃখিত, জাতীয় নাগরিক পার্টি। সামান্তা, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজে। কেমন হলো এবারের মন্ত্রিসভা, কেমন দেখলেন? এবং মন্ত্রিসভার শুরুতে বা এমপির শপথ, আমি গতকালকের কথাই যদি ধরি, যে তা দেখা গেল একটা বড় এজেন্ডা, বড় আলোচনার বিষয় এখন রাজনীতিতে, সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেয়া। কিভাবে দেখছেন এই বিষয়টা? না, এটা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যারা দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। আর আসলে প্রথম দিনেই বিএনপির এত হার্ডকোর অবস্থানে যাওয়াটা, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং অদূরদর্শী। কারণ একটা সরকারের টেবিলে বসা, তার নীতি নির্ধারণী ফোরামের সাথে আলাপ করা, তার ক্যাবিনেট গঠন, সব কিছুর একটা ধীরে ধীরে মানুষের মননে অভ্যস্ত হওয়ার জন্য একটা সময় দেওয়া প্রয়োজন। কিন্তু বিএনপি অ্যাটল সেই সময়টা নেয় নাই, এবং খুব পরিকল্পিতভাবেই এই কাজগুলোকে তারা খুব শক্ত হাতে হ্যান্ডেল করবেন, এরকম একটা শক্ত হাত আমরা কিন্তু সরকারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পছন্দ করি, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা কিন্তু এটার সমালোচনা করেছি। কিন্তু অ্যাব্রাপ্টলি কোনো কিছু আসলে কিন্তু ভালো ফল বয়ে আনে না। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, অভ্যুত্থানের পরে আপনার একটা সংস্কার কার্যক্রম বাংলাদেশে চলমান আছে, সেইটাকে পুরোপুরি নালিফাই করা হয়েছে। গতকালকে যত ধরনের বক্তব্য বলা হয়েছে, বারবার বলা হয়েছে বিভিন্ন সিনিয়র পর্যায়ের নেতাদের মাধ্যমে, যে গণভোটকে তারা অগ্রাহ্য করছেন এবং তারা শেষ পর্যন্ত শপথও নেননি। এবং এই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া, যেটা বিএনপি অ্যাগ্রি করেছিল, তারা আসলে এই জায়গাটায় ভয়ানক দ্বিচারিতা করেছেন। এবং বাংলাদেশের মানুষের কাছে তাদের যে প্রস্তাবনা এবং প্রকল্প এবং গণভোটে হ্যাঁ দেওয়া, এই সমস্ত কিছু তাদের আলোচনাকে কেন্দ্র করেই কিন্তু আমি বলছি, তারা একবার একটা বলেছেন, এবার আবার গিয়ে আরেকটা কাজ করছেন। সো এইটা আমার কাছে মনে হয় যে এটা খুবই হার্ড টু ওয়াচ, যে একটা সংস্কারের যে প্রস্তাবনা, যেগুলোতে আসলে বিএনপিও বসেছে টেবিলে ঐকমত্য কমিশন, তাহলে ঐকমত্য কমিশন আসলে বসার প্রয়োজন ছিল না। এবং তারাও কিন্তু এই মুহূর্তে শপথ নিতে, এটাও কিন্তু তাহলে ভ্যালিড সরকার না। তারা যে যুক্তিগুলো বলছেন, সালাউদ্দিন আহমেদ যে যুক্তিগুলো বলছেন, যে এই কারণে তিনি বলেছেন যে গণতান্ত্রিক একটা পন্থায় তারা যেতে চান, পন্থার মাধ্যমে বর্তমান সংবিধানকে বিভিন্ন পর্যায়ে দফায় দফায় জুলাই সনদ তারা বাস্তবায়ন করবেন, সংসদের ম্যান্ডেট নিয়ে করবেন, বিভিন্ন কথা ব্যাখ্যা তিনি আসলে দিয়েছেন। উনি তো আসলে অনেকগুলো হয় বলেছেন যে অনেকগুলো হয়ের পরে হলে হবে। এগুলো কিন্তু আসলে তামাশা করা, আসলে মানুষের সাথে এগুলো মকারি করা। আমি আগেও বলেছি যে কখনো মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে এটা মকারি করা উচিত না। উনি এক ধরনের মকারি করছেন। সো উনি যেটা বলেছেন যে ওনারা বিএনপি দলগতভাবেই কি তাহলে অ্যাওয়ার ছিল না, ওনারা কিসে সাইন করছেন? ওনারাই তো আগে গিয়ে স্বাক্ষরে উপস্থিত হয়েছিলেন, যেখানে কিন্তু আমরা এই অধ্যাদেশটা কেমন হবে সেটা দেখতে চেয়েছিলাম। ওনারা কিন্তু না দেখি তাহলে স্বাক্ষর করলেন কেন? এগুলো তো কমপ্লিটলি অদূরদর্শিতার কারণেই ওনারা এটা করেছেন। ওনারা পরে এসে কি বলছেন, এটা নোট অফ ডিসেন্টের কথা ওনারা বলেছেন। নোট অফ ডিসেন্টের কথা বাদেও তো ওনারা তো এখন গণভোট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে ওনারা এখন নালিফাই করছেন না। ওনারা তো কোনো কিছুই আর করতে চাচ্ছেন না, কোনো সংস্কারই হবে না, এমন একটা মুডে তারা চলে গেছেন। এখন তারা যে এটা শপথ নিলেন না,
তো এক্ষেত্রে আসলে বিরোধী দল, আমি বলি জামাত জোট বা এনসিপি, আপনার দলের যারা সংসদ সদস্য আছেন বা দলীয় সিদ্ধান্ত, এটা করলে কি ভালো হতো? আমরা দেখেছি যে শুরুতে বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে বা দলীয় একটা অনানুষ্ঠানিক সিদ্ধান্তের কথা যে না আমরা নিব না, পরবর্তীতে নেওয়া হলো আবার, যদিও বিএনপি জামাত এনসিপি জোট তারা সংবিধান পরিষদ বা সংবিধান সংস্কার পরিষদের তারা শপথ নিলেন। কি করলে ভালো হতো, নাকি এটাই ঠিক আছে? না, আমি তো বলেছি যে আমি অনেক আগে এটা বলেছি যে এটা প্রবলেমটা এটা খুব গোড়াতে। আপনি যখন এই নির্বাচনের নাম দিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন, তখনই এইটার ফেট সিলড হয়ে গেছে। কারণ আপনার নাম দেওয়া উচিত ছিল এটা প্রথম সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন। এটা কেন করা হইল না? এটা কারো মাথায় কেন আসলো না যে নির্বাচনের নামটা এটা দেওয়া? আমরা তো আসলে মানুষ তো তাহলে কার প্রতি ম্যান্ডেট দিল? মানুষ তো আসলে ওইটা যদি নামটা যদি থাকতো যে প্রথম সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন, বাংলাদেশে কখনোই গণপরিষদ নির্বাচন হয় নাই, তাহলে সংবিধান নিয়ে আমরা আদতে একটা প্রবলেমে আছি। সাংবিধানিক বৈধতা, সাংবিধানিক ধারাবাহিকতা, এই বিষয়গুলো বারবারই রাজনৈতিক আলাপ আলোচনায় উঠে আসছে এবং পলিটিক্যাল পার্টিগুলো সেগুলোকে ইচ্ছে মতন ব্যবহার করছে। কিন্তু এটা তো ব্যবহারের ইস্যু না, এটা তো মানুষের দৈনন্দিন জীবনযাপনের ইস্যু। কিন্তু সেই জায়গায় এসে নির্বাচনের জায়গায় যখন নামটা আপনি দিয়ে দেন যে জাস্ট অ্যানাদার ত্রয়োদশ সংসদ নির্বাচন, তার মানে হচ্ছে এটা রেজিম চেঞ্জের নির্বাচন। তার মানে আপনি গুণগত পরিবর্তন করতে চাচ্ছেন না, এটা নাম দিয়ে আপনি পরিষ্কার করে দিচ্ছেন। সো এখানে তো এককভাবে বিএনপিকেও বলার কিছু নাই, কারণ এখানে তো অন্তর্বর্তীকালীন সরকার এই ঝামেলাটা পাকাই দিয়ে গেছে। এবং এই জায়গাটায় যদি নামটা, আমি এটা পূর্বেও বলেছি, নামটা যদি এটা হতো সকলেই এক ধরনের প্রস্তুতি নিত এবং বিএনপি তখন থেকে আর্গুমেন্ট করতো যে না এটা নাম দেওয়া যাবে না, তখন তার সাথে আর্গুমেন্ট করে আপনি তাকে সেম পেজে নিতেন। কিন্তু এখন যেটা হয়েছে যে তারা বলতে চাচ্ছে যে পুরো যা কিছু হয়েছে সবকিছুই প্রাক্তন সংবিধানের অনুযায়ী। তার মানে কি এখন যখন সংসদ বসবে, এতদিন ধরে গত 1.5 বছর যা কিছু সংস্কার বলেন, চেষ্টা বলেন, যা কিছু হয়েছে, ঐকমত্য কমিশন, সবকিছু তো রেকটিফাই করার কথা, তাহলে কি সেগুলো হচ্ছে না? এবং এটা আমি আশঙ্কা প্রকাশ, আমি এই নির্বাচনের আগে এটা বলেছিলাম যে আমার আশঙ্কা, আমার ভয় যে এই কোনো কিছুই আসলে বিএনপি করবে না। এবং বিএনপি যেটা করেছে, তারা অবশ্য বলছে জামাতা শারমিন যে হচ্ছে এটা সংসদের মাধ্যমে, সংসদ সদস্যদের মাধ্যমে তারা পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করবেন। এই কথাই আপনি রিট তো আরেকজনকে দিয়ে করাচ্ছি না, এই কথায় আপনি ভরসা রাখতে পারছেন না? রিট তো করাচ্ছেই যে জুলাই সনদকে, গণভোটের রায়কে যাতে আর ইমপ্লিমেন্টেশন করা না হয়, এটার বিরুদ্ধে রিট করা হচ্ছে না। রিট তো করেছেন একজন, এবং উনি একটা পার্টির চেয়ারম্যানও। এখন আমাদের দেশে কিভাবে পার্টিগুলো খোলা হয় এগুলো নিয়েও তো আমার কোশ্চেন করতে হবে। এখন এই যে ঘটনাগুলো ঘটে, এই যে আবহগুলো, এগুলোকে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখার প্রয়োজনটা কেন পড়ে? এইটার মধ্য দিয়ে আসলে মানে বিএনপির যে অপোজিশন, তারা কি ইন্টেনশনালি চেষ্টা করছেন যে বিএনপির অপোজিশন যারা হবে তাদেরকে প্রথম দিনই একগাদা জিনিস হাতে তুলে দেওয়া, বিরোধিতা করার? এটা তো মানে এজেন্ডা হাতে তুলে দেওয়ার, এটা তো আসলে কোন স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন মানুষ এটা করার কথা না। যারা আসলে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে নিজেদের কিছু এজেন্ডা আছে সেগুলো পরিকল্পনা বাস্তবায়ন করতে চান, সেরকম একটা অবস্থায় তো এটা হওয়ার কথা না যে অপোজিশনকে পাওয়ারফুল করা, এটা তো তার মূল এজেন্ডা হতে পারে না। উনি প্রথম দিনেই, মানে পুরো বিএনপি সরকার প্রথম দিনে অন্তত 3-4টা জিনিস হাতে তুলে দিলেন বিরোধিতা করার জন্য। ওকে ফাইন, তাহলে তো এটা বিরোধিতা করা তো খুবই লজিক্যাল, কারণ বিএনপি একেবারে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা গত 1.5 বছরও যেমন সত্য ছিল, এখনো সেটা সত্য। এখন তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমাদের এই অনুষ্ঠানের নামই হচ্ছে 26-এর সরকার। আমরা কিন্তু কখনো, আপনি দেখবেন না, বলি নাই যে হচ্ছে 2024-এর নির্বাচনের সরকার, 2018 নির্বাচনের সরকার, 2014 নির্বাচনের সরকার। আমরা 26-এর নির্বাচন কেন বলছি, 26-এর সরকারও কেন বলছি, নিশ্চয়ই এটা একটা বিশেষায়িত নির্বাচন হয়েছে এবং বিশেষায়িতভাবে সামনের দিনগুলোতেও চলবে। তো আপনি কি বলবেন যে কি করলে আসলে বিএনপির ভালো হতো এবং সামনের দিনেও সরকার চালাতেও বিএনপির জন্য ভালো হবে? দেখেন, আমি মনে করি যে, আমি যেটা মনে করি সেটা আমি বলি, যে আমি মনে করি যে বাংলাদেশে একটা গণপরিষদ নির্বাচন এটা অবশ্যম্ভাবী, এটা আপনি ঠেকায় রাখতে পারবেন না। গণপরিষদ বলতে কি এই সংবিধান সংস্কার, আপনার সংবিধানের সংস্কারের পরিষদটাই এটা হওয়ার কথা ছিল গণপরিষদ নির্বাচন, যেটা এনসিপি শুরু থেকে বলে এসেছিল। সাংবিধানিক যে ধারাবাহিকতা, বৈধতা, এগুলো নিয়ে যে ইস্যুগুলো হয়, এইটাকে যদি আপনি ওয়ান্স অ্যান্ড ফর অল আপনি ডিল করতে চান, এটা কোনো উপায় নেই গণপরিষদ নির্বাচন ছাড়া। আদারওয়াইজ এই ঝামেলাগুলো ঘটবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে নির্বাচিত সংসদ সদস্যরা অস্বীকার করছেন শুধুমাত্র তার পার্টির ম্যান্ডেটকে, তাদেরকে যে জন্য ভোট দিয়েছেন তারা ভাবছেন যে তাদেরকে দেশ চালানোর জন্য শুধু ভোট দেওয়া হয়েছে,
বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করার জন্য ভোট দেওয়া হয়েছে। শুধু তাই না, বাংলাদেশের গুণগত পরিবর্তনের জন্য তাদেরকে ভোট দেওয়া হয়েছে, কিন্তু তারা সেটা অস্বীকার করছেন। এটা সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ আমরা এটা আগেই বলেছিলাম। এনসিপি একদম শুরু থেকে এটা বলছে যে এটা গণপরিষদ নির্বাচন। এনসিপি থেকে সেখান থেকে দূরে সরে এসে শুধুমাত্র বিএনপিকে আরো বেশি এটা সুযোগ করে দিল। কিন্তু এইটা গণপরিষদ নির্বাচনই একমাত্র আপনাকে এই ধরনের সাংবিধানিক ধারাবাহিকতা এবং বৈধতার যে কোয়েশ্চেন সেটা ডিল করতে সাহায্য করবে একমাত্র গণপরিষদ নির্বাচন। আদারওয়াইজ ইটস নট পসিবল। এখন তাহলে গণপরিষদ নির্বাচন না হয় হলো না। আচ্ছা, যেটা হয়েছে আমরা সেখান থেকে যদি শুরু করি, নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, তাহলে এখন বিএনপির আসলে এই পর্যায় থেকে কি করলে ভালো হতো? মানে একটা পজিশন তো তারা নিয়েছে যে তারা এই সরকারে তারা দমন পীড়ন করবে, তারা বিভিন্ন ধরনের জনগণের রায়কে তারা অস্বীকৃতি জানাবে, সংস্কারের উদ্যোগকে তারা উল্টে ফেলবে, অথবা তারা সেটা সম্পর্কে আশঙ্কা প্রকাশ করে নিজেদের এজেন্ডা চাপিয়ে দিবে। আরোপিত কোনো কিছু দিয়ে আসলে ভালো করে সরকার তারা চালাতে পারবে না। এটা আমার কাছে সবসময় মনে হয়েছে যে বিএনপি এই বিষয়গুলো অনুধাবন করতে অ্যাজ এ পার্টি, মানে বাংলাদেশের যে রিয়েল পরিস্থিতি সেটাকে তারা অপোজিশন দিয়ে চিন্তা করার চেষ্টা করেন যে জামাতকে ঠেকাইতে হইলে আমাকে এটা করতে হবে। এটা এইভাবে করে চিন্তা করার একটা দৈন্যতা আছে। এটা তো একটা আওয়ামী লীগের মতো এটা প্রবণতা, এবং আমার মনে হয় যে আওয়ামী লীগের প্রবণতা যে হয়ে যাচ্ছে সেটা নিয়ে বিএনপির কোনো আফসোসও নাই আসলে সে অর্থে। এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিএনপির এই মুহূর্তে যেটা করা উচিত সেটা কি আসলে তারা করবে, কারণ গতকালকে যা পরিস্থিতি সেটা তো হুট করে আবার পরিবর্তনও হবে না। গতকালকে 3-4টা বিষয়ে যে গণভোটের বিষয়ে তারা একদম অস্বীকৃতি জানালো, তারপরে তারা শপথ নিল না তাদের বড় বড় নেতারা, এবং তারা পূর্ববর্তী সরকারের একজন পররাষ্ট্রমন্ত্রীকে তারা রেখে দিলেন। এই বিষয়গুলো তো হাইলি এটা সাসপিশাস না, এটা তো সন্দেহ তৈরি করে মানুষের জনমনে, এবং তারা এটা করছেন এবং সেটার বিষয়ে তারা মানে তারা ক্লিয়ারও করছেন না। ফলত যেটা হয় যে তারা আজকে গিয়ে নতুন একটা পজিশন নেবেন, তারা একটা ক্লিয়ার পজিশন নেবেন, এটা আমি আসলে এক্সপেক্ট করতে পারি না। তারা এইটারই একটা কন্টিনিউশন করবেন। আমি সেই বিষয়টা আসছিলাম যে আপনি একটা বিষয় বলেছেন যে একজন মন্ত্রীর কথা, মন্ত্রিসভা কেমন লাগলো? যদি অনেক তরুণ আছে, অনেকেই আছে একেবারে প্রথম নির্বাচন বা এমপি হয়েই নির্বাচিত বা এমপি হয়েই মন্ত্রিসভায় এসেছে, কিন্তু কোনো বিষয়ে আপনি আসলে চমকিত হয়েছেন কিনা? সারপ্রাইজ হয়েছে কিনা? হ্যাঁ, সারপ্রাইজ হয়েছে, আবার হই নাই। মানে ধরেন সবাই তো খলিলুর রহমানকে নিয়ে কথা বলছে। আচ্ছা, আমাদের মানে পরিসংখ্যান ওয়াইজ মানে এখানে 45 জন নতুন মন্ত্রী হয়েছেন এবার মন্ত্রিসভায়, নতুন 45 জন আছে, প্রায় 50। জি হ্যাঁ, এবং 25টি জেলা উপজেলা মানে জেলার কোনো মানে এখানে রিপ্রেজেন্টেশন নাই। সো এটা হচ্ছে আপনার পরিসংখ্যান। সো আমি ধরে নিচ্ছি ওই 25টি জেলা আসলে ওই মনোযোগ পাবে না, যেখানে যেভাবে এখানে পাওয়ার পলিটিক্সটা আসলে চলে, যে নিজের জেলাকে বেশি কেয়ার করার পলিটিক্সটা আছে, সেটাই হবে এবার মনে হচ্ছে। আবার যে নতুন যারা মন্ত্রী তাদেরকে অনেক কিছু আসলে এক্সপ্লোর করতে হবে। এখানে খুব কমপ্লিকেটেড একটা ব্যুরোক্রেটিক সিস্টেম। এই কমপ্লিকেটেড ব্যুরোক্রেটিক সিস্টেমকে বিএনপি ডেমোলিশ করবে বা এটাকে রিফর্ম করবে বা এটাকে আসলে কমিয়ে আনবে, সহজলভ্য করবে মানুষের জন্য, মানুষের বোঝার জন্য এটাকে ডাইজেস্টেবল করবে। আমার কাছে মনে হয় না বিএনপির এই ধরনের কোনো পরিকল্পনা আছে। আমি তার 31 দফা বলেন, তার ইশতেহারেও এরকম কোনো পরিকল্পনা দেখি নাই, বরঞ্চ এটা একটা ব্যুরোক্রেটিক স্টেটই থাকবে, সেখানে তারা কিছু ভাগবাটোয়ারা নিয়ে কাজ করবে, সেরকমই আমার মনে হয়েছে। দ্বিতীয়ত যদি আসি, বাংলাদেশে আসলে কোনো যেই মন্ত্রণালয়গুলো খুব গুরুত্বপূর্ণ, আমি আগেও বলেছি যে নারী ও শিশু মন্ত্রণালয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় না। আপনার এখানে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, এই মন্ত্রণালয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। তো এরকম মন্ত্রণালয় ইউজুয়ালি টেকনোক্র্যাট মন্ত্রী দেওয়া হয় কিনা? তাহলে আমি যেটা দেখলাম যে আমাদের দেশে ইউজুয়ালি টেকনোক্র্যাট মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয় না। তবে বিএনপির এটা হিস্ট্রি আছে। বিএনপি 2001 সালে মোর্শেদ খান, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনিও টেকনোক্র্যাট ছিলেন। এই জায়গায় আমাকে ধরে নিতে হবে বিএনপি আসলে পররাষ্ট্রমন্ত্রী তৈরি করাতে খুবই মানে অগ্রহণযোগ্য ভূমিকা পালন করেছে। এখন এই ক্ষেত্রে আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে এই যে নতুন একজন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সে ব্যাপারে আপনি একটা শব্দ যোগ করেছেন, সেটা হচ্ছে সন্দেহ হয় আপনার একটা বিষয়। এই সন্দেহটা কি একটু খুলে বলা যায়? বা মানে একটা জিনিস হচ্ছে যে যেভাবে বলা হয়েছে যে উনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, এটা মানে তাহলে পুরো ভোটটাই সন্দেহজনক তৈরি হয়ে যায়। আমার কাছে মনে হয় যে আমাদের অ্যাজ এ পলিটিশিয়ান মানুষের প্রতি কিছু সম্মান, কিছু শ্রদ্ধাবোধ যদি আমরা সন্দেহ করতে চাই, আমরা ক্লিয়ারলি বলি। কিন্তু আমি যেই জায়গাগুলো বলবো সেটা আমি ব্যাখ্যা করি। যে আপনার ইটালি, গ্রিস, এই দুইটা কান্ট্রি হচ্ছে আপনার পার্লামেন্টারিয়ান, আর হচ্ছে ইউএসএ আপনার প্রেসিডেন্সিয়াল।
প্রেসিডেন্সিয়াল যে কোনো ফরম্যাটে টেকনোক্র্যাট মন্ত্রী দেওয়ার, ইভেন পররাষ্ট্র স্বরাষ্ট্র আপনি যে কোনো কিছু করতে পারেন প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে, কিন্তু প্রাইম মিনিস্ট্রিয়াল ফরম্যাটে এটি ইউজুয়াল না। তবে ইটালি, গ্রিস এইসব জায়গায় টেকনোক্র্যাট মন্ত্রী দেওয়ার পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটার প্রচলন আছে। আমাদের মতো দেশেও এটার প্রচলন আছে, কিন্তু এটা প্রচলিত না, মানে আগে হয়েছে কিন্তু প্রচলিত না। আমরা যেটা মনে করি যে বাংলাদেশ তো আসলে একটা ভালনারেবল মানে জিওপলিটিক্যাল সিচুয়েশনে এই মুহূর্তে অবস্থান করতেছে। তার মানে আমার এমন একজন মন্ত্রী দরকার, বিশেষ করে স্বরাষ্ট্র পররাষ্ট্র, যেখানে আমার বেশি অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, এজিএলডি এইসব জায়গায়, যেখানে মানুষের ম্যান্ডেট নিয়ে তাকে উঠে আসতে হয়, যেখানে পরের বার ভোটে তাকে জিতে আসতে হবে, এই ধরনের একটা চাপ তার থাকে। এখন এমন একজন মন্ত্রী যে টেকনোক্র্যাট হিসেবে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাচ্ছেন, আমি পরের বার সে যদি ভালো পারফর্ম না করে, তাকে পরের বার তাকে আটকানোর তো কোনো উপায় আমার থাকলো না, অ্যাজ এ বিরোধী দলও আমার থাকলো না, জনগণ হিসেবেও থাকলো না। আমি তাকে অ্যাকাউন্টেবল করবো কি দিয়ে? তার মানে উনি যা করবেন, উনি এটা আগের বারও অন্তর্বর্তীকালীন সরকারের সময় উনি যা করেছেন সেটার আমরা কোনো জবাবদিহিতা নিতে পারি নাই, এবং সেগুলো নিয়ে অনেক জনমনে কোশ্চেন তৈরি হয়েছে। এইবারও উনি তাই করবেন, ওনাকে অ্যাকাউন্টেবল করার পরের বার ভোটের জন্য অ্যাকাউন্টেবল করার কোনো শক্তি আসলে থাকলো না। বিএনপি এটা আমি বলবো খুবই একটা ভুল কাজ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়, এটা তাদেরকে অ্যাকাউন্ট মানে এটা তাদের বোঝা উচিত এবং তাদের এজেন্ডাভুক্ত করা উচিত কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মানে যোগ্য ব্যক্তি, যার রাজনৈতিক মতাদর্শ এবং তার রাজনৈতিক চাহিদা আছে মাঠে এবং তার জবাবদিহিতা আছে, সেটা নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী কিভাবে তৈরি করা যায় এটার দিকে মনোযোগ আজকে উনি যেটা বলেছেন আমি আপনাকে একটু ছোট্ট করে শোনাই। সেটা হচ্ছে উনি বলেছেন যে বিএনপি আগে আমার পদত্যাগ চেয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি একটু বদলে গেছে। উনি বলেছেন যে আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হয়নি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে অভিযোগ সেটা তিনি বলেছেন যে এটা মানুষ বা এখন দল যারা আছে বা তারা আদালতের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে তারা সেটা আবারও পুনর্গণনা করতে পারে। কিন্তু তিনি একটা জিনিস বলেছেন, তিনি নাকি নিজের ইচ্ছায় মন্ত্রী হয়নি, এবং দু একজন বিশ্লেষক যারা আসলে একটু বিএনপি বা সরকারপন্থী, মানে এখন সরকারপন্থী, তারা বলেছেন যে খলিলুর রহমানের মধ্যে সেই ধরনের একটা মেধা দক্ষতা আছে, তারা সেটা কাজে লাগাতে চান। তো এটা কি মানে নিজের ইচ্ছায় মন্ত্রী না হওয়া, মানে আমি ওনার মেধা দক্ষতা কাজে লাগাতেই পারে? প্রথমত এখানে পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টিগুলো নানান ধরনের সমঝোতার মধ্যে নিজেদেরকে মানে ফাংশন করে, এবং নানান ধরনের সমঝোতার সাথে আসলে জনগণের খুব সম্পর্ক থাকে, ব্যাপারটা তা না। এটার সাথে শক্তি এবং পাওয়ারের সম্পর্ক থাকে, স্টেট পাওয়ার, ব্যুরোক্রেটিক পাওয়ারের সম্পর্ক থাকে, নাথিং এলস। এখানে আর খুব গভীরে যাওয়ার কিছু নাই। এবং এইখানে আসলে উনি যে কথাগুলো বলছেন, এটা তো ওনার মানে উনি হি ইজ ডিফেন্ডিং হিমসেলফ। সো মানে উনি নিজেকে ডিফেন্ড করার জন্য যেই যুক্তি তর্ক উপস্থাপন করছেন সেটা তো আমি অ্যাকাউন্টে নিব না। কারণ এখানে তার গণতান্ত্রিক যে বৈধতার প্রশ্ন তো আছে ওনার, এবং এইটার কিন্তু ঘটে যতবারই কোনো দেশ, মানে আমি যদি বলি যে হি ইজ ট্রাইং টু বিকাম দ্য নিউ কিসিঞ্জার অফ সাউথ এশিয়া, উইল আই সে ইট মোর, মানে এটা কি আমি অতিরিক্ত কথন করে ফেলবো? না, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। হেনরি কিসিঞ্জারও তো আসলে মানে এরকম টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন। বুঝতে পেরেছি আপনার কথা। আপনি একটা শব্দ উচ্চারণ করেছেন যে দমন পীড়ন বিরোধী দলের উপরে, এই ধরনের একটা মনস্তাত্ত্বিক জায়গা বা এই ধরনের একটা শুরুতেই এই ধরনের একটা আমি বলবো যে ভাইব বোঝানো। কিন্তু আমরা দেখেছি যে না, নির্বাচনে জেতার পরে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন দলীয় প্রধান তাদের বাসায় বাসায় যাওয়া হয়েছে, তাদেরকে একটা সৌহার্দ্য আমরা দেখলাম, এবং সংসদেও ভালোভাবে যাতে তারা কাজ করতে পারেন সেটা এই যে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তিনিও সে আহ্বান করেছেন, সংবাদ সম্মেলনে আহ্বান করেছেন, তিনি বিভিন্ন ফোরামে এই আহ্বানটা করেছেন যে সবাইকে নিয়ে তিনি আসলে দেশ গড়তে চান। তাহলে কি এখন প্রশ্ন হচ্ছে কি তাহলে এই যে সৌহার্দ্যের মধ্যেও আপনার কি মনে হয় সামনের দিনে কোনো দমন পীড়ন আসতে পারে বা সেই ধরনের সম্ভাবনা বা শঙ্কা তৈরি হতে পারে? সামনের দিনে দমন পীড়ন মানে আমার এনসিপির কর্মীদের মাঠ পর্যায়ে মানে তারা পালায় পালায় ঢাকায় চলে আসতেছে, পরিস্থিতি এমন। এবং আসলে এটা বলাটা মাঠের চিত্র এরকমই, এবং মাঠে আসলে মানে এলাকায় যেসব এলাকায় খুব টান উত্তেজনাপূর্ণ ইলেকশন হয়েছে এবং সেটা বেশিরভাগ জায়গায়, এবং যেখানে এনসিপির প্রার্থী ছিল বিশেষত সেই জায়গাগুলোতে আমার প্রার্থীরা ইভেন শুধুমাত্র ওই আসনে না, পার্শ্ববর্তী আসনেও, আমি গতকালকেও ছাত্র শক্তির একজনের সাথে আমার কথা হয়েছে, উনি জিগাতলায় চলে এসছেন, উনি নরসিংদী বাড়ি, কিন্তু উনি জিগাতলায় ট্রান্সফার হতে আমার সাথে মানে এক ধরনের মানে কাকতালীয়ভাবে দেখা হয়ে গেছে। এটাও হওয়ার কথা না, কিন্তু আসলে এটা আমরা অত্যন্তই আমাদের কর্মীদেরকে
নিরাপত্তা দেওয়া এটা আসলে একটা নতুন পার্টির পক্ষে খুব কঠিনও। আমরা কিন্তু এই ক্ষেত্রে রাষ্ট্রকে চাই যে রাষ্ট্র একটা ভালো ভূমিকা নেবে, কিন্তু এটা তো যেইভাবে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার মহোৎসব শুরু হলো, যেইভাবে আসলে মানে এটার কন্ট্রোল তো আসলে বিএনপি নাই, এটা তো আমরা আগেও জানতাম, কিন্তু ওনারা আসলে এইটার ওয়ার্কও করেন নাই 1.5 বছর, যেটা মনে হচ্ছে এখন ওই প্রস্তুতি তাদের ছিল না। সো এখন এইটা তো দমনপীড়ন শুধুমাত্র ভবিষ্যতে হবে তা তো না, এই মুহূর্তে এনসিপির কর্মীদের জীবনের উপরে হুমকি আছে। এবং অনেকে এটা বলছেন যে, আমার কাছে যে মেসেজগুলো আছে আপনাকে আমি দেখাতে পারবো, যে আওয়ামী লীগের সময়ও তারা আন্দোলন করতে গিয়ে এই ধরনের মানে এই আপরাইজিং ছাড়াও তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গিয়েও এই ধরনের হুমকি তারা পান নাই, যেটা এই সরকারের আমলে তারা বিএনপির কাছ থেকে আমি বললাম তো যে আপনি গতকালকে একদিনের মধ্যে পরিস্থিতিটা যা হয়েছে, যখন আপনি গণভোটকে আপনি এক কথায় আপনি নালিফাই করে ফেলেন, এইটা কিন্তু মাঠ পর্যায়ে ছড়িয়ে যায়। কারণ এই কর্মীরা কিন্তু গণভোটে হ্যাঁর জন্য ক্যাম্পেইন করেছে, তখন তাদের জীবন কিন্তু হুমকির মুখে পড়ে। এবং বিএনপি না ভোটের জন্য যে ক্যাম্পেইন করেছিল, এটা কি এখন প্রমাণিত হচ্ছে কিনা? আমরা বারবার যখন এই টকশোগুলোতে আমরা যখন বলেছি বিএনপি না ভোটের জন্য ক্যাম্পেইন করেছে, তখন আমাদেরকে বিশ্বাস করা হয় নাই। আমাদেরকে বলা হয়েছে যে প্রমাণ দেখান, প্রমাণ দেখানো সাপেক্ষেও এটা বিশ্বাস করা হয় নাই। কিন্তু এখন কি বোঝা যাচ্ছে যে বিএনপি আসলে না ভোটের জন্য ক্যাম্পেইন করেছিল? এখন তো এটা পরিষ্কার। তা না হলে তো তারা আসলে প্রথম দিনেই মানে মানে শপথ গ্রহণ হয় কি হয় নাই তার আগেই তারা গণভোটকে নালিফাই করতেন না। এখন যেই কর্মীটা আমার গণভোটে হ্যাঁর জন্য ক্যাম্পেইন করছে, সে তো হুমকির মুখে থাকবেই। সো এটা হচ্ছে এখনকার পরিস্থিতি, দমনপীড়ন তো অবশ্যই হচ্ছে। নিশ্চয়ই আপনার যে অভিযোগ এটা সত্যি মারাত্মক যদি হয়ে থাকে, এবং নিশ্চয়ই যে যে এলাকায় হচ্ছে বা সরকারের পক্ষ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, তারা এই বিষয়টি তারা নজরে নেবেন, এবং আপনারাও নিশ্চয়ই সে বিষয়টি পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। জি, একটা বিষয় একটা প্রসঙ্গে আসতেই হয়, সেটা হচ্ছে যে আপনারা এখন যে বিরোধী দল, যদিও জামাত এবং এনসিপি তারা ভোটের হার বেশ ভালোভাবে এগিয়েছে, যদিও এনসিপির নির্বাচনী পরিসংখ্যানের আগে ছিল না, জামাতের যত নির্বাচনের আমল বা ভোটের আমল সে অনুযায়ী তারা আসলে পৌঁছেছে। আপনারা কি দলীয় ফোরামে এখনো পর্যন্ত, যদিও ইলেকশন বা নির্বাচন শেষ হয়েছে অনেক দিন হয়নি, বেশ কিছুদিন হয়নি, তারপরেও কি এখনো সেই ধরনের পর্যবেক্ষণ করেছেন কিনা আপনারা, যে কি কারণে আসলে এরকম হার হলো আপনাদের জোটের, বা এরকম ভূমিধস জয় হলো বিএনপির? আপনারা কি কোনো নিজস্ব পর্যবেক্ষণ করেছেন কিনা বা আছে কিনা? মানে এটা কি কারণ? আমার কাছে ডাটাগুলো এখনো ইনকামিং। আচ্ছা, মানে এখনো আপনিও জানেন যে ইলেকশন কমিশন কিন্তু সকল ডাটা এখনো প্রোভাইড করে নাই, কিছু ডাটা এখনো আসছে ধীরে ধীরে, একদম এলাকা ভিত্তিক, আসন ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের বিশ্লেষণগুলো এখনো আসছে। আমি যেটা মনে করি যে মানে জামাত তো আসলে কখনোই এত ভোট পায় নাই বাংলাদেশের ইতিহাসে, এই প্রথম তারা এত ভোট পাইছে। এনসিপি তার সাথে না থাকলে প্রশ্নই আসে না জামাতের এত ভোট পাওয়ার এবং এত আসন পাওয়ার, প্রশ্নই আসে না। এবং আমি বলবো যে এনসিপির মানে কারণেই জামাতের এই ভালো করার সুযোগটা এসেছে। এবং পরবর্তী বিএনপি আসলে কি একটা মানে আওয়ামী লীগের তো একটা পাওয়ারের বলয় আছে, আর কিছু না থাকুক তার তো পাওয়ারের বলয়টা আছে। এইটার কারণে, এটা না থাকার কারণেও বিএনপি একটা একচ্ছত্র মানে মাইলেজ পেয়েছে। আবার এই বিষয়গুলো কিন্তু কাজে লেগেছে। অন্যদিকে মানে বিএনপি, আওয়ামী লীগ আসলে এক রকমের জাতীয় পার্টিকে অ্যাবেন্ডনই করছে। মানে আমি ভোটের রেশিওটা যেটা দেখলাম যে উত্তরবঙ্গে আসলে জাতীয় পার্টি সেই জায়গাটা ছিলই না এবারও। মানে আমরা যেটা প্রেডিক্ট করছিলাম যে জাতীয় পার্টির ক্যান্ডিডেটগুলোর উপরে আওয়ামী লীগ তার বাজিটা ধরবে, কিন্তু সেটা আসলে হয় নাই। তার মানে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে আর মানে এটার ওই ভোটগুলো কাউন্ট করছে না, মানে একসাথে নাই তারা আর। সো এইটাও আবার একটা মাইলেজ দেয়। সো এখন আমাদেরকে আসলে যেহেতু ইনকামিং ডাটাগুলো আরও বিশ্লেষণ করতে হবে, তবে এটা নতুন একটা পার্টি হিসেবে আমি এনসিপির জায়গা থেকে তো অবশ্যই এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড হওয়া উচিত। এবং একটা নতুন পার্টি, তারা 6 জন এমপিকে নির্বাচিত করিয়ে আনতে পেরেছে, এটার জন্য অবশ্যই জনগণকে শুভেচ্ছা। এইটা অবশ্যই আমি করি। কিন্তু জামাত জোটের হিসাবে জামাত আমি বলবো যে শুধুমাত্র এনসিপির কারণে এসে মাইলেজ পেয়েছে, নাথিং এলস। মানে জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব, জুলাই আন্দোলনে এই যে তরুণদের প্রতি যে একটা প্রভাব, সেই প্রভাবটা জামাত কাজে লাগিয়েছে বলে আপনি বলছেন। গত পরশুদিন আমাদের এখানে এই একই অনুষ্ঠানে বিএনপির একজন সংসদ সদস্য এসেছিলেন, আখতারুজ্জামান বাচ্চু, এবং আমি আরও কয়েকজনকে এরকম বলতে শুনেছি যে এইবারে জামাত, এনসিপি বা এই যে জোট, 11 দলীয় জোটের
ভোটের হার বেড়েছে তাদের কথা অনুযায়ী, সেটা হচ্ছে তারাই নাকি আওয়ামী লীগের ভোট পেয়েছে। আসলে কি তাই? এনসিপি জামাত জোট, জি। মানে আওয়ামী লীগের লোক তো ভোট দিয়ে এসে বলে না যে আমি আওয়ামী লীগের লোক, আমি অমুককে ভোট দিছি। এটা তো ঘটে না আসলে। এগুলা আমার কাছে মনে হয় যে এটা অনেকের মানে অনেক ধরনের স্ট্যাটিস্টিক্স দেখলাম, জামাত জোট ক্ষমতায় যাচ্ছে অমুক তমুক, এরকম অনেক স্ট্যাটিস্টিক্স, এবং অনেক বুদ্ধিজীবীরা অনেক কিছু লিখলেন, বললেন ইলেকশনের আগ দিন পর্যন্ত অনেক কিছু দেখলাম। এগুলো হচ্ছে প্রোপাগান্ডা, এগুলোর সাথে ট্রুথের সম্পর্ক খুব কম থাকে ইউজুয়ালি। আপনাদের দলের অবস্থা কি? নির্বাচনের আগে আগে আমরা দেখেছি বেশ কয়েকজন এখান থেকে পদত্যাগ করেছেন, যারা আসলে শুরু থেকে ছিলেন। অনেকে ত্যাগ তিতিক্ষা ছিল এনসিপি ঘিরে। একটু এই যদিও দলীয় ব্যক্তিগত বিষয়, আপনারা এই নেতাদের নিয়ে নতুন কোনো ভাবছেন কিনা? দেখেন, আমি নিজেও একটা মতাদর্শিক সংগ্রামের মধ্যে আছি পার্টির মধ্যে। পার্টির অনেক কিছুই আমি এখন কখনোই মানে জামাত জোটের সাথে থাকা না থাকা এই বিষয়গুলো যতক্ষণ না জামাত জোট থেকে বেরোচ্ছে অনেক কিছুই আমি কখনোই ডিফেন্ড করব না, কখনোই না। যতক্ষণ না যদি এটা পার্টি মনে করে যে আমাকে বহিষ্কার করবে তাহলে বহিষ্কার করবে, কিন্তু আমি মনে করি এটা অত্যন্ত ভুল হয়েছে, এটা বোঝা যাবে ধীরে ধীরে, এখনও আমি এটা মনে করি। এবং যারা পদত্যাগ করেছেন আমি শুনতে পেয়েছি যে তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয় নাই। যদি এটা হয়ে থাকে তাহলে খুবই ভালো, এবং আমাদের সেক্রেটারি এটা বলেছেন, খুবই ভালো কথা। এনসিপি একটা আলাদা পার্টি, এনসিপিকে আলাদা পার্টি হিসেবেই ফাংশন করতে হবে। এনসিপি কারো জোটে, কারো আন্ডারে, কারো কথায়, কারো মানে আঙ্গুল নাড়ানোতে এনসিপি চলতে পারে না। এনসিপিকে অবশ্যই আলাদা দাঁড়াতে হবে, এবং বাংলাদেশের যে তৃতীয় শক্তির উত্থান যেটা আকাঙ্ক্ষা আছে এটা অবশ্যই এনসিপিকে ধারণ করতে পারতে হবে, আর না হলে এনসিপি একসময় বিলীন হয়ে যাবে, এটাও মেনে নিতে হবে। যদি তার স্বাতন্ত্র্য না দাঁড়ায়, যেভাবে চলছে এভাবে করে স্বাতন্ত্র্য দাঁড়াবে না। জামাতের খুব কম নেতাকর্মী আছে যারা এই যে এখনকার যে পলিটিক্যাল সিচুয়েশন এটাকে ব্যাখ্যা করতে পারবে, পররাষ্ট্র স্বরাষ্ট্র নিয়ে তাদের মিনিমাম বোঝাপড়া আছে, এটা খুব কম। কিন্তু আমাদের এখানে তরুণ হওয়া সত্ত্বেও আপনারা মিডিয়ায় দেখেছেন অনেক ক্যাপাবল মানুষ আছে, তাদের স্বপ্ন, তাদের যে ভরসা। এবং আমি যেটা দেখেছি জামাত জোটের আমাদের অনেক 30 প্রার্থীর মধ্যে অনেককে জামাত অনেক অসহযোগিতা করেছে। কাউকে কাউকে একদম প্রথম দিন থেকেই অসহযোগিতা করেছে, কাউকে কাউকে এই নির্বাচনের আগ দিনে অসহযোগিতা করেছে। এবং কেন্দ্রে কেন্দ্রে তাদের একটু আগেও আমি একজনের মানে অভিযোগ শুনে আসলাম যে তার কেন্দ্রের মানুষ দেওয়ার কথা ছিল, পোলিং এজেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এজেন্ট দেওয়া হয় নাই, সাপোর্ট দেওয়া হয় নাই। সো এই জিনিসগুলো ঘটেছে। এনসিপি যদি নিজের পলিটিক্সটা করতে চায় তাহলে তার থেকে এই বিষয়গুলো অ্যাকাউন্টেবল করতে হবে। নির্বাচনের আগের দিন আমরা সারোয়ার তুষারের একটা স্ট্যাটাস লক্ষ্য করেছিলাম, রাইট, তিনিও সেখানে এরকম অসহযোগিতার কথা বলেছিলেন। আমি তো এটা আগেও বলেছি না, জামাত কোনোভাবে, এটা তো এখন নির্বাচন দিয়ে কিছুটা বুঝতে পারবেন, এটা ইতিহাস আসলে নির্ধারণ করে দিবে। আমরা কিন্তু এখনো আসলে মানে অনেক সময় পূর্বের ইতিহাসকে আমরা কোন একটা সময়কে পর্যালোচনা করার জন্য আমার এখন একটা সময় কাজে লাগে, যে আমি 90-এর ইতিহাসকে পর্যালোচনা করার জন্য এখন একটা ভালো সময়, আবার বা 52-এর ইতিহাসকে, 71-এর ইতিহাসকে পর্যালোচনা করার জন্য এখন একটা ভালো সময়। কিন্তু এখনকার সময়কে আপনি বর্তমানকে বর্তমান দিয়ে বিচার করবেন, এটা কোনো সিস্টেম না। এবং বর্তমানকে এই সাময়িক জয় দিয়ে মানে আমি বিচার করব, এটা তো কোনো ধরনের পলিটিক্যাল মানে আমি যেটা আবার বলছি দূরদর্শিতামূলক আচরণ তো এটা না। তার মানে হচ্ছে এই যে মানে 3টা আসনে রাজবাড়ী 2, নরসিংদী 2 এবং চট্টগ্রাম 8 পরিষ্কারভাবে জামাত অসহযোগিতা করেছে। আর বিভিন্ন জায়গায় এটা হয়তো নির্বাচনের আগ দিন বা নির্বাচনের দিন জামাত নির্ভরযোগ্য মিত্র না, এটা আমি বারবার বলবো, জামাত নির্ভরযোগ্য মিত্র না। এবং জামাত নির্ভরযোগ্য মিত্র না এটা আমরা কিছুটা এই নির্বাচনে বুঝেছি, এবং এটা আরো পরে এটা ইতিহাস দেখে দেখে আরো বোঝা যাবে। এটাই হচ্ছে ব্যাপার। সামনের দিনে কি তাহলে এই বিরোধী দলীয় জোট হয়েও এখনো কি বেরিয়ে আসার সুযোগ আছে কিনা? আমি আশা করি। আচ্ছা, আমি যেহেতু এই জোটের বিরোধী ছিলাম, এখনো আছি, এই কারণে দলের কোনো ধরনের নীতি নির্ধারণে, কোনো ধরনের ওয়ার্ক, কোনো কিছুর মধ্যে আমি ইনভলভ হই নেই, কোনো ধরনের সুবিধা কোনো কিছুর মধ্যেও যাইনি। কিন্তু এইখান থেকে না বেরোইলে মানে এই যে জোট, এই জোটের এই যে কার্যক্রম এবং আমার যে স্বকীয়তা সেখানেই যদি না আসতে পারে তাহলে আসলে এনসিপি বলে কিছু দাঁড়াবে না। একটা প্রসঙ্গ, আপনি যেহেতু এই প্রসঙ্গটা টানলেনি, এবং আমরা 26-এর সরকার এই অনুষ্ঠানে সরকারের কাজ নিয়ে কথা বলবো সামনের দিনে, এবং বিরোধী দলীয় জোট যারা আছেন তাদের কর্মপন্থা নিয়ে কথা বলবো আমরা। আপনার একটা নির্বাচনে
এই যে পরাজয় হওয়ার একটা পর্যবেক্ষণের কথা বলছিলাম, পর্যালোচনার কথা বলছিলাম, আপনার কি মনে হয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটো ইস্যু নিয়ে কথা বলতে দেখেছি, এবং যেটা বলা হচ্ছে অনেকের আলোচনা সমালোচনায় এবং মোটামুটি অনেক নিরপেক্ষ বিশ্লেষকের কথায় আমরা যেটা দেখেছি, যেটা হচ্ছে যে হ্যাঁ, নিরপেক্ষ বলতে আসলে নিরপেক্ষ বলতে বোঝাচ্ছে তারপরেও থাকে না, বেশ কিছু শিক্ষক থাকেন, আমরা সেটা হচ্ছে সেই প্রসঙ্গে আসব, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং নারীদের প্রতি হয়রানি অনলাইনে। এই দুটো, এই বিএনপি দুঃখিত আবারও জামাত এবং এনসিপি জোটকে ভোট কম পাওয়ার ক্ষেত্রে একটা পার্থক্য গড়ে দিয়েছে আলোচনা পর্যালোচনায়। এই বিষয়টি আমরা এটা নিয়ে প্রশ্ন করব আপনাকে। আমরা ছোট্ট দর্শকের একটা বিরতি নিয়ে আসি, এবার 26শে সরকারে ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত। 26শে সরকার অনুষ্ঠান দেখছেন আপনারা। আমাদের সাথে আছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এইমাত্র যানজটের জন্য একটু দেরি হলো, একটু না বেশ ভালোই দেরি হয়েছে। সাইদ আব্দুল্লাহ, সাংবাদিক অ্যাক্টিভিস্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজে। সাইদ আব্দুল্লাহ, আমরা শুরুতে একটা প্রসঙ্গে কথা বলছিলাম, সেটা হচ্ছে নতুন সরকার গঠন হলো, নতুন সরকারের সামনের দিনে চ্যালেঞ্জ এবং বাংলাদেশে একটা উন্নত বাংলাদেশ, এবং বিশেষ করে জুলাই আন্দোলন পরে, গণ অভ্যুত্থানের পরে একটা নতুন বাংলাদেশ চেয়েছিল সব ভোটাররাই। তো সামনের দিনে সরকার কিভাবে কি করতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো অনুষ্ঠানে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবো। একটা প্রসঙ্গ আসছে যে সামান্তা শারমিনও কিছুক্ষণ আগে বলছিলেন, সেটা হচ্ছে প্রথম দিন এমপি হিসেবে শপথ নেওয়ার দিনেই বিএনপি একটা নেতিবাচক কাজ করেছেন বলে ওনাদের ধারণা, ওনাদের পর্যবেক্ষণ। এই বিষয়ে আসলে কি বলবেন? জুলাই আন্দোলনের সংবিধান সংস্কার পরিষদে তারা আসলে শপথ না নিয়ে বড্ড ভুল করেছে, এই কথা বলা হচ্ছে জামাতের পক্ষ থেকে। আর আমি বলেছি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়া, গণভোটের রায়কে অগ্রাহ্য করা এবং খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া, তিনটা বলেছি। ওকে, ধন্যবাদ আপনাকে, আপনার স্টার নিউজে যারা আছেন এবং অবশ্যই আমার বিজ্ঞ সমালোচক বড় বোনকে। ব্যাপারটা হলো আলোচনা সমালোচনার জায়গাটা তো থাকবেই, রাইট? এটা যদি না থাকে এবং সেটার প্রতি যদি আমরা এই ডিসেন্টিং অপিনিয়নের প্রতি যদি আমরা রেসপেক্টটা না রাখি, তার মানে আমরা ডেমোক্রেসিকে সম্মান জানাচ্ছি না। ধরেন আপার যে মতামতের কথাটা বলছেন, আগে কি বলেছেন তা তো আমি জানি না, বাট আপা সামারিটা তো বলে দিয়েছেন। সো এই যে দেখেন, তার মতের সাথে হয়তো আমি একমত নাই হইতে পারি, কিন্তু এইটাকে আমি ওয়েলকাম করি যে এই অ্যাটমসফিয়ারটা থাকা উচিত, যে একই টেবিলে বসে সবসময় এই আলাপ আলোচনাগুলো হওয়া উচিত। এবং এই যে চমৎকার পরিবেশটা, এটাই তো টেস্ট অফ ডেমোক্রেসি, রাইট? সো ওই ডেমোক্রেসির ভাইবটা যাতে সবসময় থাকে, যদি এইটা থাকে, আমার কাছে মনে হয় দিস উইল বি এ গুড ডেভেলপমেন্ট। যে আপনি তুমুল সমালোচনা করবেন, এটার জন্য আপনার জেলে যাইতে হবে না। ইতিপূর্বে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে, টকশো শেষ করার পরে নিচে নেমেছে হাসিনার বাহিনী এসে গুম করে নিয়ে গেছে। সো এই টাইপ কালচার যাতে না হয়, সেটা প্রোটেক্ট করার দায়িত্বটা আমাদের। তারপরে 2 নম্বর ব্যাপারগুলোতে আসি। এখন ধরেন যে একটা গভর্নমেন্টের ব্যাপারগুলা কি সমালোচনা করার অনেক জায়গা থাকতেই পারে, হয়তো তার একটা পয়েন্ট অফ ভিউ আছে, আমার একটা পয়েন্ট অফ ভিউ আছে আলাদা, রাইট? ইনফ্যাক্ট আমার না, কিছু কিছু ক্ষেত্রে লিগ্যাল ইন্টারপ্রিটেশনের জায়গাগুলোও কেমন হয়, কেউ দেখা যায় যে খুবই একদম বাই বুক যেরকম আছে সেরকমই চলার চেষ্টা করেন। দেখবেন লিগ্যাল যারা জুরিসপ্রুডেন্সিয়াল ব্যাখ্যাটা করে, এই অনেকগুলা কিন্তু কিছু গুরু আছে যাদের এক অস্টিনের ব্যাখ্যা একরকম, আরেকজনের ব্যাখ্যা আরেক রকম, কিন্তু তারা কিন্তু একই লিগ্যাল ইন্টারপ্রিটেশনই দিচ্ছে, হয়তো বা আলাদা আলাদা লেন্সে। এইটা ব্যাখ্যা করার আগে আজকে তারেক রহমান সাহেব একটা কাজ করেছেন। উনি যখন স্মৃতিসৌধে গিয়েছিলেন, উনি ওই ভিজিটর বুকে একটা বাণী তো লিখতে হয়, উনি জায়গায় লিখেছেন, এবং লিখলে এই তথ্যটা বোধহয় যে বাংলাদেশের মানুষ জানলে একটু সুবিধা হবে। ওই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে বিএনপির অবস্থানটা কি, ওই জায়গায় সুস্পষ্টভাবে 1971কে মুক্তিযুদ্ধ, এবং তার পরের লাইনেই দেখবেন যে ব্যাপারটা লেখা আছে, আমি একটু ওই লেখাটা ধরে পড়ি, তাইলে বুঝতে বোধহয় একটু সুবিধা হবে যে এটা আসলে সবার জন্য ইতিবাচক ব্যাপার। এটা দেখার পর আমার কাছেও ভালো লেগেছে, কারণ আমি নিজেও কেউ তো মনে করি যে জুলাইটাকে তো আমি নিজে ওন করি খুব সিরিয়াসলি। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হইলো যে এই ব্যাপারটা বোধহয় একটু পড়লে আমাদের কাছে খুবই সুবিধা হবে, যে তারেক রহমান সাহেব আজকে ওই জায়গাতে কি লিখেছেন, এবং দেখলাম যে খুবই ইতিবাচক একটা লেখা ওই জায়গাতে আছে। আমি একটু বের করে নেই আর কি। আজকে উনি যেটা লিখেছেন আমি বলি, 1971 সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ দেশের ইতিহাসে যাবৎকালে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তবে তারেক রহমান সাহেব 2024-এর এই গণ অভ্যুত্থানকে ডিরেক্টলি বলছেন যে আমাদের মুক্তিযুদ্ধ রক্ষার
একটা যুদ্ধের মতো করে একটা চিন্তা অংশ হিসেবে, করছেন। তার জি। মানে এটাকে আমরা চিরকাল বলেছি যে ইয়েস, কোনোটাকে দিয়ে কোনোটা ঢেকে দেওয়া উচিত না, কিন্তু এইটাও কি আমাদের মুক্তিযুদ্ধের যে অভিপ্রায়, যে প্রয়াসটা ছিল, যে ভীষণটা ছিল, সেটা রক্ষার জন্য একটা যুদ্ধ সমতুল্য জিনিস হিসেবে চিন্তা করছেন। তার মানে জুলাইকে উনি অফিসিয়াল স্ট্যান্ড যেটা নিচ্ছেন, ডেফিনেটলি এটা তো প্রশংসাযোগ্য, রাইট? এরপরের ব্যাপারটা কি, গতকাল যেটা দেখলাম শপথের যে ব্যাপারটা, আমরা যদি ওই টাইমের যিনি স্পোক্স পারসন হিসেবে কথাটা বলছেন সালাউদ্দিন আহমেদ, উনি তো প্রত্যেকটা ঐক্যমত্য কমিশনের মিটিংয়েও গিয়েছিলেন। আমি যেটা দেখতে পারলাম যে উনি কিন্তু বলছেন না যে আমরা এটা করব না, বরং উনি যেটা বলার চেষ্টা করছেন, এটা নিয়ে আপনার তর্ক বিতর্ক থাকতে পারে, সেটাকে আমি ওয়েলকাম করি। আমি বলছি না যে একটা মতামত সেটাকে আপনি পছন্দই করবেন, নট নেসেসারিলি, কিন্তু উনি যেটা বলছেন যে এই ব্যাপারটা সংবিধানের সাথে পরবর্তীতে সংসদে আলোচনা করার পর যখন নিয়ে আসা হবে, ওই কিন্তু আসার পরে তারপর ওইটা উনি ইমপ্লিমেন্ট করতে চান, মানে ভাইবটা দিচ্ছেন এই রকম। এখন আমাকে যদি বলেন যে আজকের দিনে বসে থেকে কি এই মতামতটা দেওয়া উচিত কিনা যে না বিএনপি এগুলা করবে না, তাহলে বলবো না, উনি তো বলেন নাই এইটা। আবার আমি যদি আজকের দিনে বসে থেকে বলি যে এইগুলা অবশ্যই এইভাবে হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কোনো না কোনো গ্যাঞ্জাম লাগলো, যদি হয় তখন একটা সমালোচনা করার স্কোপ তৈরিও হইতে পারে। কিন্তু এই মুহূর্তে যখন আমি কথা বলছি, এটা তো আমাদের নিজেদের কথা বলাটাও অনুচিত, রাইট? বরং উনি যেটা বলার চেষ্টা করছেন যে এইভাবে যদি নিয়ে যাওয়া যায়, এটা তো নাই। যেমন ওথ টেকিং সেরিমনি, যেটা দেখবেন যে বাংলাদেশের কনস্টিটিউশনের ভেতরে, শিডিউলের ভেতরে এক্স্যাক্টলি প্রত্যেকটা ওয়ার্ড লিপিবদ্ধ আছে কোন ভাষায় ওথ নেওয়া হবে, এটা কিন্তু নতুন করে প্রতি বছর লেখা হয় না। এবং উনি ওইটাই বলছেন যে তাহলে এই যে ব্যাপারটা ঘটবে, এটা কোন প্রসেসে ঘটবে। আমার কাছে মনে হয় যে সামগ্রিক ব্যাপারে বোধহয় আমরা একমত, কিন্তু প্রসেস যেটা, সে কোন প্রসেস হবে, প্রসেসের জায়গাটাতে দ্বিমতের জায়গাটা আছে। আমার কাছে মনে হয় সামনের দিনে যদি এই প্রসেসটা যদি ক্লিয়ার করা যায়, সেই ক্ষেত্রে বোধহয় সংকটটা দূর করা প্রসঙ্গ যেটা এসেছে এবং দাবি বা হচ্ছে মন্তব্য বা হচ্ছে প্রতিক্রিয়া, আমি নাম ধরেই বলি যে জামাত এবং এনসিপির থেকে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যে গণতান্ত্রিক পন্থার কথা বলছেন, আপনি যে লিগ্যাল ফ্রেমওয়ার্কের কথা বলছেন, আপনি যে সংবিধান রক্ষার কথা বলছেন, 5 আগস্ট বা জুলাই আন্দোলন তার সংবিধান মেনে হয়নি, এবং এখনও যে নির্বাচনটা হয়েছে, তো সেইটা যেহেতু একটা সংস্কারের দাবিটা ছিল সবচেয়ে বড়, এবং আমি সংস্কারের পক্ষের মানুষ, অনেক জায়গায় সংস্কার এটা করা উচিত, শুরুতে করলেই ভালো হতো, এটাই আসলে মানে আচ্ছা দুইটা ব্যাপার কি পুরোপুরি সাংঘর্ষিক কিনা এই ব্যাপারটা বুঝতে। আমি তো বললাম যে মূল এসেন্সের সাথে যদি আপনি একমত থাকেন, প্রসেস নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে। যেমন ফরগেট অ্যাবাউট বিএনপি, আজকে প্রথম আলোতে দেখবেন দুইটা কলাম আছে, একটা সাইড আছে হাসনাত কাইম সাহেবের, আমি অনেক শ্রদ্ধা করি হাসনাত কাইম সাহেবকে, আমার কাছে মনে হয় যে হয়তোবা তার আইডিওলজিকে, পলিটিক্যাল আইডিওলজিকে আমি ব্যক্তিগতভাবে সাবস্ক্রাইব করি না অনেক কিছুতেই, কিন্তু উনি আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ। আরেকজন আছেন আমার ঢাকা ইউনিভার্সিটির ডিরেক্ট টিচার ছিলেন, প্রফেসর রেদওয়ানুল হক, অস্ট্রেলিয়াতে খুবই ভালো একটা ইউনিভার্সিটিতেও এখন পড়ান, এবং উনি এই কনস্টিটিউশন ম্যাটারে খুবই চমৎকার এক্সপার্ট একজন মানুষ। ওনার দেখবেন কলামটা, যদি আমি রেফার করে দিচ্ছি আজকের দিন, অর্থাৎ এই 18 ফেব্রুয়ারি প্রথম আলোতে দেখবেন কলামটা আছে, দেখবেন উনি তো আর পলিটিক্যাল স্ট্যান্ড থেকে বলেন নাই, ডেফিনেটলি উনি তো বিএনপি অ্যালাইনমেন্টেরও কেউ না, কিন্তু দেখুন ওনার কাছে মনে হয়েছে লিগ্যালি ব্যাপারটা কারেক্ট হচ্ছে। আমি ওইটাই বললাম যে প্রসেসগত ব্যাপার নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা থাকতে পারে, কিন্তু মূল এসেন্স যেটা সংস্কারের, সেটাকে তো আমি মনে করি যে অবশ্যই সংস্কারটা হওয়াটা জরুরি, রাইট? এবং সংস্কারটা যদি না হয়, সেটা তো আসলে খুব ভালো কোনো ভাইব দেয় না আসলে, কিন্তু সেই প্রসেসটা কিভাবে হবে সেটার একটা তর্ক বিতর্ক। গতকালকে আমার এই অনুষ্ঠানে এনসিপির নেতা সাইফ মুস্তাফিজ তিনি একটা মন্তব্য করেছেন, আমি কোট আন করে বলি, সেটা হচ্ছে উনি বলেছেন যে এই কাজ বা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি তার খুবই দ্রুত পতনের একটা কাজ শুরু করলো। আসলে কি তাই হবে? দেখেন, এবং তাদের মন্তব্য হচ্ছে বিরোধী দলের বড় একটা আন্দোলন করার জন্য একটা বল ছেড়ে দিল মাঠে, এরকম একটা ব্যাপার আর কি। এখন বিরোধী দল কেউ যদি, এনসিপি স্বভাবতই এখন বিরোধী দল, সো তার যদি প্ল্যান থাকে যে ঠিক আছে এইটা নিয়ে আন্দোলন করা যাবে, এইটা নিয়ে ক্রিটিসিজম করা যাবে, ক্রিটিসিজমটাকে তো ওয়েলকাম করা উচিত, রাইট? আমি তো ক্রিটিসিজমকে ওয়েলকাম করি, সেই ক্রিটিসিজমটা যদি যৌক্তিক হয় ঠিক আছে, কোথাও যদি মনে হয় যে আপনার সলিউশনে যাওয়া উচিত, নিজের ভুলটাকে শুধরানো উচিত, শুধরাবেন। আর যদি মনে হয় সেই ক্রিটিসিজমটা শুধুমাত্র ব্যাঘাত তৈরি করার জন্য ক্রিটিসিজম, সেটাকে তখন আপনার যৌক্তিকভাবে, আমি আবার বলছি অযৌক্তিক বল প্রয়োগে না, যৌক্তিকভাবে আপনার একটা সলিউশনের দিকে আগাইতে হবে। এবং একটু আগে যে প্রশ্নটা করেছিলেন যে সংবিধানে যদি মানা হয়, সবকিছুতে করা হয়, তাহলে তো হাসিনার পতন ঘটে না, কোনো কিছু করে না। এবং অনেকে এই দাবিও তুলে যে সংবিধান মানলে তো ইলেকশন 2000 কত সালে হওয়ার কথা, এই কথা অনেকেই বলে, রাইট? এইবার খেয়াল করে দেখেন, আপনি যখন সংবিধানের কথাটা বলছেন,
সংবিধানে সবার সমাবেশ করার অধিকার, তারপর এই যে আপনি মাঠে নামবেন, প্রোটেস্ট করবেন, এটাও কিন্তু সংবিধান দ্বারাই প্রোটেক্টেড। আপনি যদি সংবিধানের 3য় পার্টটা দেখেন, একদম মৌলিক অধিকার যেগুলো আছে, মানে বেসিক্যালি আমরা মানবাধিকার হিসেবে যেটা চিন্তা করি, আপনি কোনো জায়গায় এই যে প্রোটেস্ট করার যে রাইটটা আছে, আপনি যে কোথাও যে সত্যি কথা বলার যে রাইটটা আছে, এই রাইটটা কি সংবিধান কি নাই করে দিয়েছে? নাই, এটা কিন্তু সংবিধান করে নাই, বরং কিছু বাধা নিষেধ সাপেক্ষে এগুলা কিন্তু করার অনুমোদনটা আছে। এবং হাসিনা যেভাবে এসেছিল, তার যখন পতনটা ঘটে গেছে, এই পতনটা ঘটার পরে সংবিধানে কখনোই স্পেসিফিক্যালি এটা কি লেখা আছে যে ইলেকশন এই সালে হওয়ার পরে 5 বছর পর পর হওয়ার কথা ন্যাচারাল নিয়মে, কিন্তু যদি এমন হয় সংসদ যদি ভেঙে যায়, অনেকে যারা কথা বলে তারা এই ব্যাপারটা বোধহয় দেখে না, মানে তাদের লিগ্যাল ইন্টারপ্রিটেশনের জন্য আমি বলছি, সংসদ যে কোনো মুহূর্তে ভেঙে যাইতেই পারে, রাইট? সংসদ যদি ভেঙে যায়, তাইলে পরবর্তী মেকানিজম কি হয়, কিভাবে ইলেকশন হয়, সংসদ ভেঙে যাওয়ার পরে যদি মেয়াদ পূর্ণ না হয়, তার জন্য পরবর্তীতে ওই সংসদ গঠনের 5 বছর পর্যন্ত ওয়েট করার বিধান সংবিধানে নাই। অতএব যারা এই কথাটা বলে তারা যৌক্তিক কথাটা বলে না। সো আমার কথা যেটা, যে যদি সংসদ ভেঙে যায়, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে কি হবে, সংসদ ভেঙে গেলে কি হবে, এগুলো সুস্পষ্টভাবে সংবিধানেই বলা আছে। সংবিধানে কখনো এটা বলা থাকে না যে 2024 সালের 7 জানুয়ারিতে ইলেকশন হইলে পরের ইলেকশনটা যে অবস্থাতেই হোক না কেন 5 বছর পরেই হইতে হবে, 5 বছর পর পর ন্যাচারাল ফেনোমেনা, রাইট? কিন্তু তার আগে যদি সংসদ ভেঙে যায়, তার আগে যদি কোনো কিছু হয়, তখন কি হবে সেটাও কিন্তু বাই প্রসেস বলাই আছে। সো এটা বলাটা অনুচিত যে সংবিধান মানলে তো এটা হয়তো, ভাই সরকারের পতন ঘটে গেছে, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, তারপরে অতদিন পর্যন্ত ওয়েট করার কোনো কারণ নাই। আপনি যদি নর্মাল নিয়ম যদি মানতেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন ছিল তখন আপনি বলতে পারেন 90 দিনের ভেতরে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো ছিল না। তাইলে কি 106 দিয়ে আপনি কি করেছেন, রেফারেন্সটা নিয়ে আপনি কিন্তু বৈধতাটা নিয়ে নিয়েছেন। সো প্রত্যেকটা ব্যাপার আপনি যদি ওই কূপ খুলতে চান, তাইলে আপনি যদি বিএনপির বিরোধিতার জন্য ওই আলোচনা আনতে চান, তাহলে হাসিনার পায়ে বলটা দিয়ে দিচ্ছেন কিনা এটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। তাইলে তো বুঝতে হবে যে হাসিনার পায়ে বল দেওয়াটাই যদি আপনার বিরোধী দলের একমাত্র রাজনীতি হয়, তাহলে কি সেটা বাংলাদেশের পক্ষে রাজনীতি নাকি বিরোধিতার সাথে হাসিনার পায়ে বল দেওয়ার রাজনীতি? এই প্রশ্নটা তো তাদের দিকেই চলে যায়, রাইট? যদি আমরা আসলে দুই একটা জায়গায় দেখেছি যে আওয়ামী লীগের অফিস আমি খুলে এটাই দেওয়া বলতাম। হয়েছে দুই আই একটা ডোন্ট জায়গায়। সাপোর্ট দিস। আশা করি যে আমার এক লাইনের উত্তরে আপনি বুঝতে পেরেছেন যে আমার অবস্থানটা কি। না, অবশ্যই ওই সে অবস্থান থেকে আমরা আসলে একটা পর্যালোচনার কথা 4 বলছি। জেলায় আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীরা, I don't চার support জেলায়। this. গতকালকের ব্যাপারটা কি, তাদের পত্রিকা। যারা যারা ক্রিমিনাল অফেন্স করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় যাইতেই হবে। যদি না হয়, দেখেন যে আপনি যদি এমন হয় আমার পরিবারের একজন যদি না মারা যায়, আমি যদি বলি আমি ক্ষমা করে দিলাম, এটা তো হইল না, রাইট? যার পরিবারের একজন মারা গেছে, ধরেন আবু সাইদের বাবার কথা চিন্তা করেন, মুগ্ধদের ফ্যামিলির কথাটা চিন্তা করেন, তারপর ওয়াসিম আকরামের ফ্যামিলির কথা চিন্তা করেন, বা তারপর ওই যে যত বাচ্চারা মারা গিয়েছিল তাদের কথাটা চিন্তা করেন, তারা কি ক্ষমা করতে পেরেছে? কিন্তু এটা করা যাবে না, এমন করা যাবে না যে কারো একটা পলিটিক্যাল আইডিওলজি ছিল ভ্যানিশ করে দাও, না, এটাও বাজে কাজ হবে। যাদের ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড আছে অবশ্যই আইনের শাসনের ভেতর দিয়ে নিয়ে যেতে হবে, তাদের মাধ্যমে আবার একটা মামলা বাণিজ্যের দিকে যাওয়া যাবে না। আবার এই কথাটা শোনার পরে আমার কাছে মনে হচ্ছে এটা একদমই সাপোর্ট করি না। আর তারপর এনসিপি বা অন্য যারা দল গঠন করেছে, আমি যদি দেখতাম তাদের ভেতরে কেউ দাঁড়িয়ে বলছে, তাদের অত্যন্ত গণ্যমান্য নেতা তাহের সাহেব কুমিল্লাতে আওয়ামী লীগের একেবারে ট্যাগ লাগানো ক্রিমিনাল, যে জুলাইয়েও একেবারে মানুষকে পিষিয়ে দিয়েছে, তার পাশে দাঁড়িয়ে থেকে তাহের সাহেব বলছে ভাইয়ের সাথে মন কষাকষি ছিল, এখন আর আমাদের কোনো আপত্তি নাই, এখন মোটামুটি এক হয়ে গেছি, ভাইয়ের যেহেতু নাই এখন আমাকে ভোট দিয়েন, ভাই কখনো আসলে তাদেরকে ভোট দেন। এই ধরনের অবস্থান নেয়ার পরে, ওই তাহের সাহেবের সাথে জোট করার পরে তাহের সাহেবকে যদি এনসিপি সবাই খুব কড়া ভাষায় আক্রমণ করতো, দেখতে আমার ভালো লাগতো। তাইলে মনে করতাম যে নাই, গণ অভ্যুত্থানের স্পেসটা সবাই আছে, নাকি গণ অভ্যুত্থানটা শুধুমাত্র মুখে মুখে গণ অভ্যুত্থান বেচলে লাভ হয়, কিন্তু তাহের সাহেব যখন করবে সেটা হালাল, এরকম যদি ব্যাপারটা হয় যে নিজের জন্য সবকিছু হালাল, অন্যের জন্য সবকিছু হারাম, এই আইডিওলজি থাকলে সেটা মনে হয় না খুব বেশি ভালো। যেমন আমি বললাম, কেউ যদি মনে করে যে ভোটের জন্য আওয়ামী লীগের অফিস খুলে দেয়, সেটা বিএনপির কেউ করলে সেটা ভালো কাজ করে নাই। আচ্ছা, আই ডু অ্যাডমিট দিস থিং। আমরা বুঝতে পেরেছি। আমরা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন যিনি, সালাউদ্দিন আহমেদ, তিনি একটি কথা বলেছেন যে আজ থেকে আসলে কোনো মব সন্ত্রাস দেশে থাকবে না। সামন্ত শারমিন, একটা প্রশ্ন তাহলে, গত 18 মাস কি দেশে মব সন্ত্রাস ছিল, বা হচ্ছে কি কোন বিষয় আসলে উনি ইঙ্গিত দিতে পারেন? মানে কথা তো ভালোই বলছে, মানে কথাটা হচ্ছে যে মব সন্ত্রাস কোনো সময় তো ভালো না, এটা মব দিয়ে করুক, একজন মানুষ করুক, সন্ত্রাস তো আপনি আইন শৃঙ্খলা দিয়ে এটাকে মানে কন্ট্রোলে আনবেন, এটাই তো স্বাভাবিক, তাই না?
আমাদের একটা বড় আপসেটের জায়গা ছিল কিন্তু যে পুরো ইন্টারিমের সময় আমরা আসলে মানে দোষটা কাকে দিব এটার একটা হাহাকার ছিল কিন্তু সবার। যেমন আমার ছোট ভাই সাহেদ আব্দুল্লাহর যে শানিত বক্তব্য এটা কিন্তু আমরা মিস করি, কিন্তু এখন আর মানে ধরেন আওয়ামী লীগের সময়ে সাহেদ আব্দুল্লাহর যে আলাপ সেই আলাপ কিন্তু এখন আর আমরা পাই না, কিন্তু শেষের দিকে একটু পাইছি, আমার ওটা আবার এনজয় করছে কিছুটা, তাই না? না, এটা ব্যক্তিগত পারসেপশন আছে। দেখেন এক একজন মানুষ তো এক এক জায়গাতে থাকে। এখন আপনি যদি চিন্তা করেন যে সারা জীবন একই স্কেলে চলবেন, ভাই আপনি আপনি চলতে পারেন। লেটস সে আপা যেভাবে বললো, আপাদের যদি বলা হয় যে এমন অনেক বিষয় নিয়ে ঠিক আছে আপনি অনেক কিছু সাপোর্ট না করতে পারেন, রাইট, কিন্তু আপনি হয়তো বা সারাক্ষণ যদি একই স্কেলে চলতে চান তাহলে ঠিক আছে সাইদ আব্দুল্লাহ খারাপ, ফ্যান্টাস্টিক, আমি এই সমালোচনা শুনতেও আমি ওয়েলকাম করি, আপনারা নিরপেক্ষ। আমরা শুধু যদি সেটা না হয় তাহলে আরেকজনের দিকে আঙুল তোলাটা বিরোধিতার যেই মানে ইয়াটা আছে, মানে ক্রিয়েটিভিটিটা আছে, এটা কিন্তু গঠনের ক্রিয়েটিভিটির চেয়ে বাংলাদেশে একটু বেশি কাজ করে। বিরোধী দলের বা বিরোধিতার যে ক্রিয়েটিভিটি এটা সবসময় একটু বেশি কাজ করে। জি, আমরা মব নিয়ে কথা বলছিলাম। মবের বিষয়টাতে আসি যে অবশ্যই মানে যে কোনো ইস্যুকে কেন্দ্র করে যেটা সবসময় ক্রিয়েট করা হয়েছে যে বাংলাদেশে ইনস্টেবিলিটি আছে, পুরো দেড় বছর আমি যেটা দেখেছি ইনস্টেবিলিটি আছে, সরকার চালা দিতে পারতেছে না, এবং এইগুলোকে কেন্দ্র করে নানান ধরনের পলিটিক্যাল নেগোসিয়েশন ঘটছে পার্টিগুলোর মধ্যে, পিপলগুলোর মধ্যে, সরকারের মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে নানান ধরনের নেগোসিয়েশন ঘটছে। আমি এক সময় দেখলাম যে সাদিক মানে ডাকসু তারা কিছুদিন আগেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চেয়ে নামলো, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে রেখে তারা আবার এটাকে উইথড্র করে নিল। তারপরে মানে এটা তারপরে কি হইলো, এটা তো চলমান ছিল, ব্লকের না কিছু একটা ডাকা হয়েছিল, এটা তো চলমান ছিল, এটা বন্ধ করলো কখন আমি জানি না। সো এইগুলো আসলে পলিটিক্যাল নেগোসিয়েশনের কারণে নামানো হয় আবার উইথড্র করা হয়। এখন এই যে কমিউনিটিগুলোকে আমি সবচেয়ে বেশি মানে কনসার্ন যে ওনার কথাটা যদি উনি এই দিকে মেইন করে থাকেন যে আমাদের ভালনারেবল কমিউনিটি আছে অনেক বাংলাদেশে, আমাদের সনাতন এবং হিন্দু জনগোষ্ঠী আছে, আমাদের আদিবাসী এবং যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে, আমাদের যারা মানে বিভিন্ন সময়ের প্রতিবন্ধী জনগোষ্ঠী কিন্তু অনেক দাবি দেওয়া ছিল যেগুলো পূরণ করা হয়নি, আমাদের শিক্ষকরা আছেন, আবার আমাদের আমলারাও আছেন যারা পে স্কেলের বেতন বাড়াইতে চান। এগুলো তো সবকিছু তো লজিকের মধ্যে পড়ে না। একটা হচ্ছে যে আপনার দৈনন্দিন জীবন চলছে না, যেটা একেবারে ন্যূনতম মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক, সেগুলোর চেয়ে বিবেচনা বেশি করা হয়। আমলারা যখন কাজ করা বন্ধ করে দেন তখন স্টেট চলে না, তখন আমার কাছে মনে হয় না যে উনি ওই মব সন্ত্রাস আবার সামলাইতে পারবেন, আমার কাছে মনে হয় না। তখন উনি খুবই সিভিল ওয়েতে নেগোশিয়েট করবেন। আর যখন হচ্ছে ভালনারেবল জনগোষ্ঠী তো এত দূর পর্যন্ত যেতে পারে না, এটা তো আমরা সামলাইছি, আমরা জানি, আমরা দেখছি তারা আসলে কিভাবে ওই জায়গাগুলো তো এক্সেস করবে, মন্ত্রণালয় সচিবালয়ের মতো এরকম দুর্গ এগুলো কিভাবে এক্সেস করবে এটা তারা জানে না। তখন তারা আসলে সামলালেন কিভাবে? আপনারা কি গভর্নমেন্ট ছিলেন নাকি? না, আমরা তো ছিলাম না, কিন্তু মানুষ মনে করতো, আপনারা তো সেই পারসেপশনটা তৈরি করছেন না, কিন্তু মানুষ মনে করতো কি আমরা একটা কথা বললে, ছাত্ররা একটা কথা বললে মানুষ সরকার ব্যর্থতা, ওটা তো আর সরকারের ব্যর্থতা, কিন্তু আসতেছে তো মানে আমাদের অফিসে, এবং আমাদের অফিসে পাঠানো হচ্ছে, এটা কি আপনি জানেন কিনা? মানে আমি যখন প্রশ্ন করতাম যে আপনাদেরকে কারা পাঠাইছে, তখন তারা নাম বলতো সচিবালয়ের অমুক মন্ত্রী, এবং তারা এই নামগুলো বলতো, এই ডিপার্টমেন্টগুলো, এবং আমি তো নোটও করে রাখছি যে কোন কোন মন্ত্রণালয়ে আসলে এই প্রকোপটা বেশি ছিল। তারা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে পাঠাইতো যাতে আমরা এটা সলভ করতে না পারি, আমাদের উপরে যাতে বিরক্ত হয় সাধারণ মানুষ, এবং এটা একটা টোটাল প্রকল্প এবং ষড়যন্ত্র হিসেবে চলছে। এই মবের জায়গাগুলোতে অবশ্যই আমার কাছে মনে হয় যেগুলো ইলজিক্যাল, তবে পাওয়ার যে হোল্ড করে তার প্রতি বেশি বিনয়ী না থেকে নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যারা বেশি লেস ফরচুনেট এবং যারা ভালনারেবল সেই জনগোষ্ঠীর উপরে বেশি দরদি হবেন। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর একটা উদ্ধৃতির প্রসঙ্গে গিয়ে আসলে আপনি অনেক সামনের দিনের চ্যালেঞ্জের কথা বলেছেন, কিছু ইস্যুর কথা বলেছেন। 1 মিনিটে জানতে চাই সাইদ আব্দুল্লাহ, একদম শেষের দিকে আমরা, সেটা হচ্ছে যে সামনের দিনের সরকারের আসলে কোন কোন বিষয় তারা চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। একদম বুলেট পয়েন্টগুলো দিয়ে বলি। নাম্বার 1, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে উন্নতি ঘটাইতেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে আপাদের মতো যারা নারীরা আছেন অনলাইনে প্রচুর পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, এটা দলমত নির্বিশেষে এই যে ঘটনাগুলো ঘটেছে এটা বাংলাদেশের জন্য শুভকর কোনো ব্যাপার না, এবং মানুষ কিন্তু একটা অভ্যাসের ভেতর দিয়ে চলে গেছে। আপনার নিশ্চয়ই একমত হবেন, আপনার রাজনৈতিক মতাদর্শ, বিএনপির কেউ বা অমুক তমুক কেউ, হুয়েভার ইট ইজ, অনলাইনে এই যে এই কালচারটা খুব বাজেভাবে বেড়ে গিয়েছে।
তারপরে যদি বলতে পারেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করার পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতেই হবে। জুলাই গণ অভ্যুত্থান মূলত যে স্পার্ক করেছিল সেটা হলো কর্মসংস্থানের ব্যবস্থাটা ছিল না। সো বাংলাদেশের তরুণরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, এই জায়গায় তারা আসলে কর্ম করতে চায় এবং কর্মের ব্যবস্থা তাদের করতে হবে। এবং আরেকটা ব্যাপার চ্যালেঞ্জ আছে, বাংলাদেশে বিগ প্লেয়ারদের যাতে ব্যাটল গ্রাউন্ড না হয়ে যায়। লেটস সে আমেরিকা আছে, চায়না আছে, আন্তর্জাতিক পরিসরের কথা বলছেন, এর ভেতরে আবার তুরস্কের মতো নতুন কোন দেশ বাংলাদেশে আনাগোনা দিচ্ছে কিনা বা কোনোভাবে ঢুকে পড়ার চেষ্টা করছে কিনা কোন উদ্দেশ্যে, এখানে বিগ প্লেয়ারদের ব্যাটল গ্রাউন্ড হয়ে যাওয়ার মতো একটা উর্বর সময় ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়টা, সেটা যাতে আর প্রলম্বিত না হয় সেই ব্যাপারটার দিকে নজর রেফারি তো দেওয়াটা উচিত। রাখছেই খলিলুর রহমান। ভালো কিছু কথা বলেছেন, অনেক ইতিবাচক দিক এসেছে। অনেক ধন্যবাদ সামান্তা শারমিন, অনেক ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ আপনাদেরকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আপনারা স্টার নিউজে এতক্ষণ যারা সাথে ছিলেন, আমাদের 26-এর সরকার দেখছিলেন, সবাইকে ধন্যবাদ।